পকেটের যে এই অংশটুকু এটাকে বলা হয় ফ্লাপ। ফ্লাপ থাকবে পকেটের সাথে, এটাকে বলে প্যাচ পকেট। প্যাচ পকেটের সাথে এখানে ফ্লাপ থাকবে। দেন থাকবে স্লিভ, বাটন, টপ সেন্টার, টপ সেন্টারের সাথে বাটন থাকবে। এটা হচ্ছে আপার পার্ট, ফ্রন্ট পার্টের আপার অংশ, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার অংশ, অর্থাৎ লোয়ার ফ্রন্ট, পরের অংশটুকু। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার স্লিভের প্লাকেট, স্লিভের প্লাকেট। দেন থাকবে তোমার হচ্ছে আপার ফ্রন্ট ফেসিং, অর্থাৎ আপার পার্টটাকে যদি আমরা আপার ফ্রন্টটাকে যদি আমরা হচ্ছে এই করি উল্টাই, তাহলে আমরা যে অংশটুকু দেখতে পাবো সেটাকে বলা হয় আপার ফ্রন্ট ফেসিং। দেন এইখানে থাকবে কেয়ার লেভেল। লেভেল সাধারণত বিভিন্ন ধরনের হয়, তোমরা লেভেল 305-এ পড়ার কথা, তো জানি না তোমাদের পড়ানো হয়েছে কিনা। তো লেভেল কিন্তু বিভিন্ন টাইপের লেভেল হয়, যেমন সাইজ লেভেল হয়, কেয়ার লেভেল হয়, মেইন লেভেল হয়, সাব লেভেল হয়। তোমরা লেভেল সম্পর্কে জানো তো? লেভেল কাকে বলে জানো কি? একটু আমাকে মানে রেসপন্স করতে হবে, লেভেল সম্পর্কে জানো কিনা। এটা তো আমরা পড়েছি। লেভেল পড়েছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তো লেভেল কাকে বলে, লেভেল কত ধরনের হয় জানো, যে সাইজ লেভেল হয়, ব্র্যান্ড লেভেল হয়, কেয়ার লেভেল হয়, মেইন লেভেল হয়, সাব লেভেল হয়। তো এইটা হচ্ছে কেয়ার লেভেল। সাধারণত কেয়ার লেভেল পোশাকের এই অংশে ভিতরের দিকে থাকে। আর এটা হচ্ছে তোমার লোয়ার পার্টের ফেসিং, লোয়ার ফ্রন্ট ফেসিং। তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে বটম বডি ব্যাক পার্ট, ব্যাক পার্টটাকে দেখানো হচ্ছে, মানে পিছনের অংশটা, ব্যাক পার্টটা বটম। আর হচ্ছে স্লিভের কাফ। ঠিক আছে? স্লিভের ক্ষেত্রে এখানে এটা কাপ, আর এটাকে হচ্ছে বলে প্লাকেট। কোনটা প্লাকেট কোনটা কাপ বুঝতে পারছো নিশ্চয়ই। এবং লেভেলের ক্ষেত্রে আরো যে লেভেলগুলো থাকে সেগুলো হচ্ছে সাইজ লেভেল। সাইজ লেভেল দেখো উপরের দিকে আছে, সাইজ লেভেল, মেইন লেভেল এবং সাব লেভেল। এই হচ্ছে মোটামুটি একটা শার্টের বিভিন্ন অংশ বা বিভিন্ন ম্যাম একটা প্রশ্ন কম্পোনেন্টস, ছিল। বলো পার্টস বলো। ম্যাম এই যে পকেটটা, এটাতে হচ্ছে মানে কি বলবো, একটা কাভারের মতো আছে, এটাকে তো বলে হুম। প্যাচ পকেট। তাহলে যেগুলোতে উপরের ইয়েটা থাকে না সেটাকে কি বলে? প্যাচ পকেট আসলে এইটাকে মানে ফ্লাপ থাকলেও, মানে ফ্লাপটা সবসময় থাকে না। ওই যে উপরে যে একটা কাভারের মতো আছে যেটা বাটন দিয়ে লাগাচ্ছে, বা অনেক সময় ভ্যালক্রো টেপ দিয়ে লাগানো হয়, এইটা হচ্ছে ফ্লাপ। কিন্তু এই যে পকেটটা, এই পকেটটাকে বলে প্যাচ পকেট। ঠিক আছে? মানে জি এটা ম্যাম। কাভার ছাড়া হলেও এটাকে বলে প্যাচ পকেট, এমনি হলো। এবং এই প্যাচ পকেট কিন্তু তোমার এখানেও থাকে, আবার হচ্ছে প্যান্টের পিছনেও থাকে। জিন্সের প্যান্টের পিছনে থাকে না এরকম প্যাচ পকেট ছোট, এই পকেটগুলোকে বলে। তো ফ্ল্যাপ না থাকলেও কিন্তু এটাকে বলা, এই ধরনের পকেটগুলোকে বলা হয় প্যাচ পকেট। আর কোনো প্রশ্ন? তো আমাদের যদি এই প্রশ্নটা আসে আমরা কি লিখতে পারবো? এটা কিন্তু চিহ্নিত চিত্র অঙ্কন করে, শার্টের চিত্রটা ভালো করে অঙ্কন করতে হবে। এখন এমন করা যাবে না একেবারে ছোট্ট একটু আঁকতে, আবার এমন করা যাবে না একেবারে বড় আঁকতে। এবং মোটামুটি যে অংশগুলো চিহ্নিত করা আছে, যেমন কলারের অংশ, পকেটের অংশ, স্লিভের অংশ, আপার পার্ট কোনটা, লোয়ার পার্ট কোনটা, এই কোনটা প্লাকেট, এই অংশগুলো কিন্তু তোমার হচ্ছে বাদ দিলে মানে নাম্বারটা পরিপূর্ণ আসবে না। তো এটাই কিন্তু আর আর যদি আঁকাটা সুন্দর হয়, সবকিছু তুমি চিহ্নিত চিত্র করতে পারো, একদম ভালো মার্কস আসবে। তো এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। কোনো প্রবলেম থাকলে বলো। ম্যাম এটা কত মার্কসের জন্য আসে? কত মার্কসের জন্য আসে? 4, 5, 6 মার্কস বা 7 মার্কসের জন্য আসে। 7 মার্কসের জন্য আসবে কিনা জানি না, 5, 6 মার্কসের জন্য আসতে পারে, বা 4-এর জন্যও আসতে পারে হয়তো, বা আমি জানি না আসলে কত মার্কসের জন্য আসে।
তোমরা পরীক্ষার যে কোশ্চেন আছে, কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবা যে সাধারণত কত মার্কসের জন্য আসছে। ঠিক আছে, এখানে বর্ণনা দেওয়ার দরকার নেই, এখানে শুধু চিহ্নিত চিত্রগুলো শার্টের বিভিন্ন অংশের চিত্রটা আঁকবা, বিভিন্ন অংশ চিহ্নিত করবা। 4-5-এর মধ্যেই মনে হয় আসে, এর বাইরে বেশি মার্কসের জন্য আসার কথা নয়। আর কোনো প্রশ্ন আছে বলো থাকলে। কেয়ার লেভেল কি ভিতরের দিকে থাকে নাকি বাইরের দিকে? যে কোনো লেভেলই ভিতরের অংশে থাকে, কোনো লেভেলই কিন্তু বাইরের অংশে থাকে না, মানে বাইরে থেকে ভিজুয়াবল হয় না। যে কোনো লেভেল তোমরা দেখবা যে এমন কি হয় যে কোনো লেভেল হচ্ছে তুমি পোশাকটা পরছো, পরার পরে দেখা যাচ্ছে, কারণ সেটা তো সৌন্দর্যটা হানিয়ে হবে, তোমার সৌন্দর্য নষ্ট হবে। লেভেলটা সাধারণত এমন একটা এই যে লেভেলগুলো সাইজ লেভেল, মেইন লেভেল, সাব লেভেল, এগুলো কিন্তু ভেতরের অংশেই লাগানো, কলারের নিচে। ঠিক আছে, লোয়ার মানে ব্যাক পার্টের ভিতরের দিকে লাগানো, সামনের দিকে কিন্তু লাগানো না, অর্থাৎ শার্টটা পরলে কিন্তু লেবেল দেখা যাবে না। ঠিক আছে, জি ম্যাম, জি ম্যাম, ওইটা তো জানি যে উপরের গুলো তো ভিতরের দিকে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে টি শার্টের মধ্যে কেয়ার লেভেলটা বাইরে দিয়ে থাকে, এই জন্য বললাম। না বাইরে দিয়ে কি থাকে কেয়ার লেভেলটা? ম্যাম আমি দু একটা টি শার্টে মানে আপুদেরকে টি শার্টে দেখলাম যে বাইরে দিয়ে লাগানো আছে। বাইরের দিকে খুব কমই থাকার কথা, সাধারণত লেভেল ভিতরের দিকেই থাকার কথা। ঠিক আছে, তো এই হচ্ছে লেবেল। হ্যাঁ, সরি, শার্টের বিভিন্ন অংশ। তো আরেকটা প্রশ্ন সাধারণত আসে না, ও এই চিত্রটাও এই স্লাইডটাও রেখে রাখো কারণ এটা পরিষ্কার। এখানেও কিন্তু সব অংশগুলো আছে, শুধু পকেটের অংশগুলো নাই, বাকি অংশগুলো তোমরা মানে এটা পরিষ্কার, তো এটা দেখে আঁকা প্র্যাকটিস করাটা তোমাদের জন্য সুবিধা হবে হয়তোবা। ঠিক আছে, দিয়ে তোমরা হচ্ছে বই থেকে বাকি চিত্র মানে অংশগুলো অ্যাড করে নিতে পারো। এখানে কলারটা এই পকেটটা দিলা এবং চিহ্নিত বাকি অংশগুলো, যেমন এখানে প্লাকেট, এগুলো না চিহ্নিত করা নাই, কিন্তু বাট চিহ্নিত করতে হবে। এরপরে চলে আসি কম্পোনেন্টস অফ ট্রাউজার। ট্রাউজারের কম্পোনেন্ট যদিও কখনো পরীক্ষায় আসে নাই, কিন্তু যেহেতু শার্টেরটা সবসময় আসে, ট্রাউজারেরটাও আমরা শিখে রাখি কারণ অনেক সহজ ট্রাউজারেরটা। ট্রাউজারে কি থাকে তোমার হচ্ছে প্রথমে উপরের অংশে যেটা বেল্ট লুপ, এই যে এই বেল্ট, যে কোনো বেল্ট ঢোকানোর জন্য যে আমাদের লুপ গুলো করা হয় সেটাকে আমরা বলি বেল্ট লুপ। তারপরে হচ্ছে উপরের যে অংশটুকু, সেই অংশটুকু বলা হচ্ছে ওয়েস্ট বেল্ট। ঠিক আছে, ওয়েস্ট বেল্ট, এটা হচ্ছে সাইড পকেট, আমরা একটু আগে দেখেছি প্যাচ পকেট, আর এটা হচ্ছে এই পকেট গুলোকে বলা হচ্ছে সাইড পকেট। ফ্লাই পিস, প্যান্টের যে এই অংশটুকু থাকে সেই অংশটুকু বলা হয় ফ্লাই পিস। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে না আসলেও এগুলো যখন তোমরা বিভিন্ন জায়গায় জব করতে যাবা তখন এটা প্রয়োজন হবে। তুমি যদি একটা প্যান্টের ফ্লাই পিস কোনটা সেটা না চেনো, তাহলে এটা কিন্তু তোমার একটা, যে তুমি টেক্সটাইলে পড়ছো সেটা একটা ব্যাড ইয়ে পড়ে, যে টেক্সটাইলে পড়ে ফ্লাই পিসই চিনে না। তো এইটা এই যে বাড়তি একটা পিস ফ্যাব্রিক এখানে জোগাড়ানো লাগানো থাকে ইয়ের দিকে, এই অংশটাকে বলা হয় ফ্লাই পিস। তারপর হচ্ছে যে ব্যাক পকেট বা ব্যাক পকেট, এইখানেই কিন্তু প্যাচ পকেটটা থাকে, ব্যাক সাইডে থাকে, এটা কিন্তু ব্যাক সাইডে থাকে, ফ্রন্ট সাইডে থাকে কি, ফ্রন্ট সাইডে সাধারণত থাকে না, যদিও ট্রাউজারে আরো বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের পকেট থাকে। এটা হচ্ছে আন্ডার সাইড অর্থাৎ ভিতরের সাইড, এবং আপার সাইড অর্থাৎ টপ সাইড, আর লেগ ওপেনিং, এই কয়েকটা অংশ শুধু। ট্রাউজারটা কিন্তু অনেক সোজা, তো এই জন্য ট্রাউজারটাও আমি দিয়ে দিলাম যে তোমরা এটার জন্য ট্রাউজারটাও প্র্যাকটিস করলা যদি কখনো পরীক্ষার হলে দিয়ে দেয়, বা ইন করতে দিলাম। ম্যাম আমরা আঁকি কি একটার মধ্যে মানে পিছন সাইড সামনে সাইড দেখাবো নাকি দুটো আলাদা আঁকতে হবে? একটা আঁকলেই হবে, দুটোর জন্য দুটো আঁকার দরকার নেই, একটা আঁকলেই হবে। যেমন এখানে আন্ডার সাইডটা কিন্তু একটা কি করছে যে একটা মানে ব্রোকেন লাইন দিয়ে বোঝানো হয়েছে, তো তোমরা এটা কাজ করতে পারো যে ওই ওই অংশগুলো একটু ব্রোকেন লাইন দিয়ে চিহ্নিত করতে পারো। ঠিক আছে, জি ম্যাম।
তো হচ্ছে এই হচ্ছে ট্রাউজার চলে গেল। হ্যাঁ, এখন আর একটা প্রশ্ন আছে যেটা আমি তোমাদেরকে স্লাইড মানে করি নাই, কারণ হচ্ছে এক হচ্ছে সময় পাই নাই, আমি অসুস্থ এবং আর স্লাইড করতে ইচ্ছা করতেছিল না, মানে করা হয় নাই আর কি। আর 2 নাম্বার হচ্ছে আমার মনে হয় যে ওটা তেমন স্লাইড করার প্রয়োজন না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কোথা থেকে পড়বে, ঠিক আছে? এই কারণে সেটা হচ্ছে একটা প্রশ্ন আসে তোমরা পরীক্ষার হলে দেখবা যে সেলাইয়ের হচ্ছে সেলাই করার সময় মানে সময় ও শক্তি সংরক্ষণকারী বিভিন্ন ধরনের উপায় বা যন্ত্রপাতি ব্যবহার, এরকম একটা কোশ্চেন আর কি। আমার কোশ্চেনটা এক্স্যাক্টলি মনে নাই, সেটা হচ্ছে সেলাইয়ের সময় তোমার হচ্ছে সময় ও শক্তি সংরক্ষণকরণের উপায়, এরকমই বোধ হয়। ঠিক আছে, তো ওই প্রশ্নটা নিয়ে, এবং এটা টপিক কত নাম্বার যেন তোমাদের 8 নাম্বার বা 9 নাম্বার টপিকে আছে, 8 নাম্বার টপিকে সম্ভবত। তাহলে আমি দেখি যে টাইম সেভিং ডিভাইস একটা আছে না টপিকের মধ্যে তোমাদের, টাইম সেভিং ডিভাইস। হ্যাঁ, টাইম সেভিং ডিভাইস 8 নাম্বার টপিক ফর টেইলারিং এন্ড গার্মেন্টস কনস্ট্রাকশন। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো টাইম সেভিং ডিভাইস আর হচ্ছে সুইং ডিভাইস, যে দুটো জিনিস কিন্তু সেম, ঠিক আছে? একটা কথা মনে রাখবা যে সুইং ডিভাইসের হচ্ছে টাইম সেভিং ডিভাইস, কারণ আমাদের এখানে যে কোনো কিছু একটা পোশাক যখন আমরা তৈরি করি, এখন পোশাক আমরা তৈরি করার সময় কিন্তু আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ধাপ, সেই ধাপটাই হচ্ছে সুইং বা সেলাই। তো এখন এই পোশাকটা সেলাইয়ের সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম বা ইকুইপমেন্টস ব্যবহার করি। সেই ইকুইপমেন্টস গুলো ব্যবহার করলে কি হয়, এগুলোর যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি তাহলে হয় পোশাকটা সুন্দর হবে, আকর্ষণীয় হবে, এবং সময় এবং শক্তির অপচয় কম হবে, অর্থাৎ আমাদের টাইম সেভিং হবে, টাইম এবং এনার্জিটা সেভ করা যাবে। আমরা সেলাইয়ের সময় সাধারণত কি কি আমাদের ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টস লাগে তোমরা বলো তো? বলো, আমরা সেলাই করার সময় কি কি জিনিস আমরা ইউজ করি বা কি কি ধরনের জিনিস লাগে সাধারণত? একটা পোশাক তৈরি করতেছো, ধরো তুমি একটা কামিজ তৈরি করবা বাসায়, তোমার কি কি লাগবে এই কামিজটা তৈরি করার জন্য? লাগবে, প্যাটার্ন অনুযায়ী কাটতে হবে, তো কেচি লাগবে, আর ম্যাম হচ্ছে যে মেশিনে সেলাই কেচি লাগবে, মেশিনটা লাগবে, আর হচ্ছে সুতা লাগবে, আর ম্যাম এগুলো তো। আর দাগ কাটার জন্য, প্যাটার্ন আঁকার জন্য পেন্সিল বা হচ্ছে চক লাগবে। চক লাগবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের মানে একটা পোশাক সেলাই করার জন্য যে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো ব্যবহার করি, এই সরঞ্জামগুলোর মধ্যে প্রথম যদি আমরা ধরি মাপ নেওয়ার সরঞ্জাম লাগবে, মানে আমাকে প্রথমে কিন্তু একটা কামিজের মাপ নিতে হবে, তাই না? মাপ নেওয়ার ক্ষেত্রে আমার কি কি জিনিস লাগবে? মাপ নেওয়ার জন্য আমাদের কি লাগে? হ্যাঁ, ফিতা লাগবে। মাপের ফিতা লাগবে। হ্যাঁ, অর্থাৎ মেজারিং টেপ লাগবে, অর্থাৎ আমরা হচ্ছে তোমার হচ্ছে মাপ নেওয়ার জন্য কাপড় মাপার যে ফিতা আছে সেই ফিতা ব্যবহার করতে হবে, কিংবা স্কেল লাগবে, মাপকাঠি লাগবে, গজকাঠি লাগবে, সেট স্কয়ার লাগবে। তোমরা কিন্তু সেট স্কয়ার চেনো মোটামুটি। এই বিভিন্ন ধরনের সেট স্কয়ার, ফেন্স কার্ভ, এগুলো কিন্তু তোমরা চেনো, কারণ তোমরা প্যাটার্ন করেছো ফার্স্ট ইয়ারে, করেছো না? করেছো কিনা? তো আমাদের প্রথমে মাপ নেওয়ার সরঞ্জামের মধ্যে কিন্তু এই জিনিসগুলো লাগবে। আর যে কোনো পোশাক আমাদের যদি সঠিকভাবে এবং ফিটিং পোশাক আমরা তৈরি করতে চাই, তাহলে কিন্তু মাপ নেওয়ার কোনো মানে বিকল্প নাই, মানে আমাদের অবশ্যই পরিধানকারীর দেহের মাপটা সুন্দরভাবে নিতে হবে, না হলে কিন্তু আমরা ফিটিং পোশাক তৈরি করতে পারবো না। এই মাপের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা প্যাটার্ন আঁকি, অর্থাৎ নকশা আঁকি, ঠিক আছে? এখানে প্যাটার্ন বলতে আমরা নকশা বোঝাচ্ছি। এই মাপের উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্যাটার্নটা তৈরি করি। তো এই প্যাটার্নটা তৈরি করে মানে পোশাকটা কতটুকু সঠিকভাবে বা কতটুকু ফিটিং হচ্ছে, এবং তুমি যে ডিজাইনটা চাচ্ছ, কাঙ্ক্ষিত ডিজাইনটা তুমি প্রতিফলন ঘটাতে পারছো, এটা সম্পূর্ণটা নির্ভর করছে মাপের উপর। মাপ নেওয়াটা যদি সঠিক হয়, তোমার পোশাকটা সুন্দর হবে, আকর্ষণীয় হবে। মাপ নেওয়াটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি এখানে দুটো কোশ্চেন একসাথে তোমাদেরকে পড়াচ্ছি, এজন্য হচ্ছে মাপের সাথে এই কথাগুলো বলতেছি। দেন আরেকটা হচ্ছে মাপ নিয়ে যদি আমরা পোশাক তৈরি করি, তাহলে কি হবে, আমাদের কাপড়ের
অপচয় হবে না, কারণ আমি একটা পোশাক তৈরি করার জন্য কতটুকু ফ্যাব্রিক লাগবে এবং ফ্যাব্রিকটা যেন অপচয় না হয়, সেজন্য কিন্তু আমরা যদি মাপ নিয়ে পোশাক তৈরি করি, তাহলে প্যাটার্ন করলাম, তারপরে পোশাকটা তৈরি করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যাব্রিকের অপচয়টা হবে না। ঠিক আছে, অনেকগুলো ফ্যাব্রিক আমরা একসাথে কাটতে পারবো। এগুলো হচ্ছে মাপ নেয়ার প্রয়োজনীয়তা। তোমাদের প্রশ্ন একটা আসছিল যে মাপ নেয়ার প্রয়োজনীয়তা কি। হ্যাঁ, তো এই ধরনের কোশ্চেন আসলে নিশ্চয়ই আমরা লিখতে পারবো। তো এরপরে চলে আসি, মাপ নিলাম, দেন আমাদের এই যে কাটিং এর জন্য যে আমরা ফ্যাব্রিকটা কাটি কিংবা আমরা প্যাটার্ন কাটছি, তো এই কাটার জন্য আমাদের বা সুইং করতে করতে ধরো যে সেলাই করলাম, সেলাই করতে করতে আমাদের হচ্ছে অতিরিক্ত সুতাগুলা কাটার প্রয়োজন হয়। তো এই কাজগুলোর জন্য কিন্তু আমরা বিভিন্ন মাপের কি ব্যবহার করি বলো তো, বলো? সিজার ব্যবহার করি বা কাঁচি ব্যবহার করি। কাঁচি কিন্তু বিভিন্ন মাপের হয়, বড় কাঁচি হয় টেইলারিং কাঁচি যেগুলো, আবার ছোট কাঁচি ব্যবহার করা হয়, মাঝারি কাঁচি হয়। বড় কাঁচিগুলো সাধারণত 18 থেকে 20 ইঞ্চি লম্বা হয়। ছোট খাটো যদি আমরা কোনো কিছু অংশ কাটতে চাই বা মাঝারি কিছু কাটতে চাই, তাহলে মাঝারি আকারের কাঁচি ব্যবহার করি। মাঝারি আকারের যে কাঁচি সেগুলো কিন্তু 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়। আমি কিন্তু তোমাদের হচ্ছে রেফারেন্সেস বই বলে দিব, ঠিক আছে? তোমরা যতটুকু পারো লিখে নাও, লিখে নিতে পারো, আর বাকিটা হচ্ছে রেফারেন্সেস বইয়ের দিলে তোমরা পেয়ে যাবে এগুলো বইয়ে। ছোটখাটো কাটার জন্য তোমার হচ্ছে মাঝারি আকারের কাঁচি হয়, এটার জন্য 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা কাঁচি লাগে। পিঙ্কিং শিয়ার লাগে। পিঙ্কিং শিয়ার আমরা কিন্তু অলরেডি কিন্তু পিঙ্কিং শিয়ার সম্পর্কে আমরা জেনেছি, তাই না? যে পিঙ্কিং শিয়ার হচ্ছে এমন ধরনের একটা কাঁচি যেটা দেওয়া যে আমরা কাপড় কাটলে কাপড়ের প্রান্তটা কি হবে, জিগজ্যাগ ভাবে কাটা হবে বা ওয়েভ ভাবে কাটা হবে। তো এই পিঙ্কিং শিয়ার অনেক সময় ব্যবহার করা হয়। এমব্রয়ডারি কাঁচি ব্যবহার করা হয়। এমব্রয়ডারি কাঁচিটা সাধারণত তোমার হচ্ছে 7.5 থেকে 15 সেন্টিমিটার লম্বা হতে পারে। আরেকটা ব্যবহার করা হচ্ছে সিম রিপার। সিম রিপারটা কি? এই যে চিত্রটা দেখাই, এটাকে বলা হয় সিম রিপার। এটার কাজ কি বলতো? এটা দেখছো কখনো? ম্যাম সেলাই খোলা হয় না এটা? হ্যাঁ, সেলাই খোলা হয়। তো সেলাই করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে সেলাইটা ভুল সেলাই দেওয়া হয়ে গেছে, তখন সেটা কাটার জন্য কিন্তু আমরা দ্রুত, মানে সেই সেলাইটা খোলার জন্য আমরা কিন্তু দ্রুত এই সিম রিপার ব্যবহার করতে পারি। মানে সিম রিপারটা ব্যবহার করলে খুব সহজ হয়। তো এইটা একটা। এরপরে চলে আসি দাগ দেওয়ার সরঞ্জাম। আমরা যে প্যাটার্ন কাটছি বা প্যাটার্ন অঙ্কন করছি, তখন আমাদের প্যাটার্নে দাগ দেওয়ার প্রয়োজন হতে পারে। আবার প্যাটার্নটাকে যখন আমরা ফ্যাব্রিকে ট্রান্সফার করছি, তখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের দাগ দেওয়ার সরঞ্জাম প্রয়োজন হয়। দাগ দেওয়ার সরঞ্জাম গুলো কি কি বলো দেখি? সাধারণত কি ব্যবহার করি আমরা দাগ দেওয়ার জন্য? ম্যাম চক ব্যবহার করি। হ্যাঁ, টেইলারিং চক ব্যবহার করি, পেন্সিল ব্যবহার করি, টেইলারিং চক ব্যবহার করি। আমরা ট্রেসিং হুইল ব্যবহার করতে পারি। ট্রেসিং হুইল কি দেখেছো তোমরা? জীবনে দেখেছি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে দেখেছো? তাহলে ট্রেসিং হুইল ব্যবহার করতে পারি। যদি আমরা কার্বন পেপার ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু নিচে কার্বন পেপার বিছিয়ে উপরে ট্রেসিং হুইল দিয়ে ট্রেসিং করলে তোমার হচ্ছে ফ্যাব্রিকে সহজেই আমরা প্যাটার্নের যে ইয়েগুলো আছে, মানে ডিজাইনটা আছে, সেটা ফ্যাব্রিকে ট্রান্সফার করতে পারি। তাহলে আমরা কি কি ব্যবহার করি? পেন্সিল, চক, ট্রেসিং হুইল, কার্বন কাগজ, এবং দাগ মোছার জন্য আমরা বিভিন্ন ধরনের ইরেজার বা রাবার ইউজ করি। তাহলে এগুলো হচ্ছে দাগ দেওয়ার সরঞ্জাম। এরপরে চলে আসি চাপ দেওয়ার সরঞ্জাম। আমাদের বিভিন্ন কারণে কিন্তু দেখা যায় যে পোশাকের বিভিন্ন অংশ সেলাই করার পরে কিংবা সেলাই করার আগে এর আকৃতিটাকে প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের চাপ দেওয়ার প্রয়োজন হয়। হ্যাঁ, ইস্ত্রি করার প্রয়োজন হয় বা চাপ দেওয়ার প্রয়োজন হয়। এই অংশগুলোকে বলা হচ্ছে চাপ দেওয়ার সরঞ্জাম। মানে এই ইকুইপমেন্টস গুলো যেমন হচ্ছে তোমার কলার, কাফ, পকেট বা বোতাম ঘর বা ডার্ট, প্লিট ইত্যাদি যখন আমরা সেলাই করি, তখন কিন্তু আগে আমরা মানে হচ্ছে ইস্ত্রি করে নেই। তাহলে হচ্ছে কি, ইস্ত্রি করে নেই অর্থাৎ চাপ প্রয়োগ করি, ফলে দেখা যায় ওটা সুন্দরভাবে বসে যায়, এবং দেন যদি আমরা পোশাকটা সেলাই করি তাহলে কিন্তু সুন্দর হয়। কিংবা সেলাই করার পরেও তোমার হচ্ছে আবার ফাইনালি একটা প্রেসিং করা হয়। তো এই জন্য তোমার হচ্ছে কি প্রয়োজন হয়? ইস্ত্রি করার বোর্ড বা আয়রনিং টেবিল বা আয়রনিং বোর্ড।
তারপর হচ্ছে স্লিপ বোর্ড। স্লিপ স্লিপ বোর্ড হচ্ছে হাতাটা সাধারণত ইয়ে করার জন্য ব্যবহার করা হয়। সিম রোল, পয়েন্ট প্রেসার, স্পঞ্জ, এগুলো হচ্ছে চাপ দেওয়ার সরঞ্জাম। এরপরে চলে আসছি হাতে সেলাই করার সরঞ্জাম। আমরা যখন মনে করো যে মেশিনে সেলাই করার জন্য তো আমাদের সব থেকে প্রধান যে এত কিছু সরঞ্জাম এর কথা বলতেছি, কিন্তু সব থেকে প্রয়োজনীয় যে সরঞ্জামটা আছে সেটা হচ্ছে সেলাই মেশিন, তাই না? মানে যদি আমরা মেশিনে সেলাই করি, হ্যাঁ, তো মেশিনে সেলাই করতে গেলে আমাদের কিন্তু সব থেকে প্রয়োজন হচ্ছে সেলাই মেশিন। কিন্তু যদি আমরা হাতে সেলাই করি, সবকিছু তো সব অংশ আমরা কিন্তু মেশিনে সেলাই করি না, বা সবাই কিন্তু আমরা মেশিনে সেলাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে বিভিন্ন অংশ সেলাই করার জন্য হাতে সেলাই করার কিছু সরঞ্জাম ব্যবহার করা হয়। হাতে কি কি অংশ আমরা সেলাই করি? সাধারণত হেম সেলাই করি, বোতাম লাগাই, বোতাম ঘরের হুক তৈরি করি, কিংবা বিভিন্ন ধরনের সূচি নকশা করি। হ্যাঁ, মানে হচ্ছে এমব্রয়ডারি বা সূচি নকশা বিভিন্ন করি, তালি দেই, রিফু করি। তো এগুলোর জন্য সাধারণত আমাদের কি করার প্রয়োজন হয়? প্রথমে যেটা প্রয়োজন হয়, ছোট বড় নানান আকারের আমাদের সুচ বা নিডেল প্রয়োজন হয়। তারপরে তোমার হচ্ছে ওই স্টান বলে বা আঙ্গুলের টোপর বলে, মানে তোমরা হাতে সেলাই করার সময় কিন্তু বা হচ্ছে হাতে আঙ্গুলে হচ্ছে সাধারণত অনামিকাটাই একটা এক ধরনের ইয়ে পড়ে, টোপরের মতো পড়ে, মানে জানো তোমার হচ্ছে সেলাই করার সময় হাতে বারবার তোমার হচ্ছে আঘাত না লাগে। ঠিক আছে? তারপর বিভিন্ন ধরনের আলপিন লাগে। এই যে আমরা বিভিন্ন ধরনের আলপিন গুলো ব্যবহার করি, সেই আলপিন গুলোর জন্য কিন্তু আলপিন গুলো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা পিন কুশন ব্যবহার করি।